ছাঁটাই ইস্যুতে রূপগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে পোশাক শ্রমিকদের তুমুল সংঘর্ষ, সাংবাদিক পথচারী সহ আহত অর্ধশত, মহাসড়কে তীব্র ভোগান্তি। আবু সাইদ হত্যায় ২৬ জনের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক প্রমাণ পেয়েছে তদন্ত দল। প্রতিবেদন জমা দিতে ২ মাস সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। ২৬ জনের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণ হয়েছে, আমরা স্ক্রুটিনি করছি। আর কতজন হবে বা কতজন হবে না, এটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন। ঈদযাত্রার ১৫ দিনে সড়কে প্রাণ ঝরেছে ৩২২ জনের। তথ্য যাত্রী কল্যাণ সমিতির। রাজনৈতিক প্রভাব না থাকায় কমেছে মৃত্যুহার। অবৈধ দখলদারদের কবলে নাটোরের ঐতিহ্যবাহী রাজবাড়ি, স্থায়ী বসতি গড়েছে অনেকে। ক্ষুব্ধ দর্শনার্থী সহ এলাকাবাসী। পুরাতন ব্রহ্মপুত্র এখন ধুধু বালুচর, ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব বলছে স্থানীয়রা। শাখা নদী খনন শেষেই শুরু হবে মূল কাজ, জানালো পাউবো। শরীরে পচন আর গভীর ক্ষত বয়ে বেড়াচ্ছে ময়মনসিংহে চিড়িয়াখানার একটি ভাল্লুক। মৃত্যু যন্ত্রণায় কাতর ১১৪টি বন্যপ্রাণীর অবস্থাও শোচনীয়। চিড়িয়াখানার মান খুব খারাপ। তাদের পর্যাপ্ত খাবার, চিকিৎসা বা থাকার জন্য যে পরিবেশটা দরকার, এটা কিছুই নাই। শুভেচ্ছা, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রূপগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে একটি পোশাক কারখানার শ্রমিকদের তুমুল সংঘর্ষ হয়েছে। এতে পথচারী, সাংবাদিক সহ অর্ধশত আহত হয়েছেন। ৩ ঘণ্টা বন্ধ ছিল ঢাকা সিলেট মহাসড়কে যানবাহন চলাচল। তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রী চালকরা। সংঘর্ষের ঘটনায় আটক করা হয়েছে ১০ জনকে। কর্মী ছাঁটাই ঘিরে এমন সংঘাত, সহিংসতা। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে জড়ায় রূপগঞ্জের রবিন টেক্স কারখানার শ্রমিকরা। ছাঁটাই করা ১৬ শ্রমিককে চাকরিতে পুনর্বহাল করতে হবে, এমন দাবিতে সকাল ১১টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের আউখাবো এলাকা অবরোধ করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী সরাতে গেলে ছড়ায় উত্তেজনা। দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। সংঘর্ষে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক, পথচারী, শ্রমিক সহ অন্তত অর্ধশত মানুষ আহত হন। মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় দেখা দেয় দীর্ঘ যানজট। শ্রমিকদের যে দাবি রয়েছে, আমি শ্রমিকদেরকে অনুরোধ করব, আপনাদের দাবি নিয়ে আমরা ম্যানেজমেন্টের সাথে বসে এটি একটি টেবিলের মাধ্যমে আমরা এটা সমাধান করব। কিছু উস্কানিদাতা বা বহিরাগত কিছু লোক এখানে থাকতে পারে, তারা এই ঢাকা সিলেট হাইওয়েটা বন্ধ করে কিছু নাশকতামূলক কার্যক্রম করেছে। আপনারা দেখেছেন আমার গাড়িতেও ভাঙচুর করা হয়েছে, আমাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রায় ৩ ঘণ্টা পর বিকেল ৩টার দিকে স্বাভাবিক হয় যানবাহন চলাচল। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। জুলাই আন্দোলনে রংপুরের শহীদ আবু সাইদ হত্যায় ২৬ জনের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে তদন্ত দল। হুকুমদাতা ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্রাইব্যুনালকে এসব তথ্য জানায় প্রসিকিউশন টিম। দুপুরে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই মামলায় তদন্ত প্রতিবেদন জমা দিতে ২ মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল। জুলাই আন্দোলনে প্রথম প্রাণ হারান রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। আন্দোলন দমাতে পুলিশ যখন মারমুখী, তখন মারণাস্ত্রের সামনে ২ হাত প্রসারিত করে দাঁড়িয়েছিলেন সাহসী আবু সাইদ। এ হত্যাকাণ্ডের ঘটনায় গুলি চালানো ২ পুলিশ সদস্য আমির হোসেন ও সুজন চন্দ্র রায় সহ ৪ জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এদিন মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও আরও ২ মাস সময় চায় প্রসিকিউশন। জানানো হয় আবু সাইদ হত্যায় ২৬ জনের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পেয়েছে তদন্ত দল। হুকুমদাতা ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা ট্রাইব্যুনালে বলেছি যে আমাদের ২৬ জনের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণ হয়েছে, আমরা স্ক্রুটিনি করছি।
আরও যদি প্রয়োজনীয় সাক্ষী প্রমাণের মধ্যে আমরা সংগ্রহ করব। কাজেই আর কতজন হবে বা কতজন হবে না এটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন। যদি বাড়ে তো আসবে, আর না বাড়লে আসবে না। আপনারা দেখেছেন যে আপনি যার নাম বলছেন ওনার ইনভেস্টিগেশনে অনেক ঘটনাই ঘটেছে, তদন্তে আসবে। এদিকে কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে 9 জনকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ 3 পুলিশ কর্মকর্তাকে 1 দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। জঙ্গি নাটক সাজানোর যে ঘটনা ঢাকায় ঘটেছে, বিভিন্ন দেশে ঘটেছে, সেই মামলায় গ্রেপ্তারকৃত আসামি AKM শহীদুল হক, সাবেক আইজিপি, মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া, সাবেক ডিএমপি কমিশনার, এবং জসিমউদ্দিন, সাবেক ডিসি মিরপুর, এদেরকে আমরা ইন্টারোগেশনের জন্য আবেদন করেছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছে। জুলাই আগস্টে চালানো গণহত্যা এবং বিগত 16 বছরে গুম খুনের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত 23টি মামলা হয়েছে। এর মধ্যে 3টি মামলার খসড়া প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে জানিয়েছেন প্রসিকিউশন টিম। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদের আড়ালে বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত 72 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভিডিও, স্থিরচিত্র এবং সিসিটিভির ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে তাদের শনাক্ত করা হয়েছে। বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে খুলনায় 33 জন, সিলেটে 19 জন, চট্টগ্রামে 5 জন, গাজীপুরে 4 জন, নারায়ণগঞ্জে 4 জন, কুমিল্লায় 3 জন এবং কক্সবাজারে 4 জন। এসব ঘটনায় 10টি মামলা করা হয়েছে। ঘটনার তদন্তও চলছে। দোষীদের বিরুদ্ধে আরও মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ। এদিকে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আজও দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী সহ সাধারণ মানুষ। রাজশাহীতে ফিলিস্তিনের জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি পালন করে কলেজ ছাত্র শিবির। দুপুরে কলেজের ছাদে বাংলাদেশের জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা উত্তোলনের মাধ্যমে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানায় তারা। এ সময় আন্দোলনের নামে ভাঙচুর ও লুটপাট বন্ধেরও আহ্বান জানায় নেতাকর্মীরা। ফিলিস্তিনে গণহত্যা ও হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ভোলাতেও। কালীনাথ রায়ের বাজারে হাটখোলা মসজিদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর মসজিদ চত্বর থেকে মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর নতুন বাজারে শেষ হয়। এ সময় ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানানো হয়। রংপুরেও মানববন্ধন করেছে গণমাধ্যম কর্মীরা। সম্মিলিত রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বৈষম্য বিরোধী সাংবাদিক সম্মেলন সহ বিভিন্ন সংগঠনে কর্মরত 2 শতাধিক গণমাধ্যম কর্মী অংশ নেন। অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে হবে এবং সারা বিশ্বের মুসলমান, বাংলাদেশের সমস্ত মুসলমান, বাংলাদেশের সমস্ত সাংবাদিক সমাজকে গাজার এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ফিলিস্তিনিকে তাদের ভূখণ্ড ফিরিয়ে দিয়ে মজলুম ফিলিস্তিনিকে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে এবং ইসরায়েলের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ইসরায়েলি পণ্য কোকাকোলা বিনষ্টের মধ্য দিয়ে গাজায় গণহত্যার প্রতিবাদ জানায় সাতক্ষীরা বিএনপি। শহরের নিউ মার্কেট মোড়ে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেখান থেকে একটি মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ করা হয়। নাটোরে সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করে কানাইখালীতে গিয়ে শেষ করা হয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার নিন্দা জানিয়ে ইসরায়েলি হামলা বন্ধে মুসলিম বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। চলতি বছরের ঈদযাত্রার 15 দিনে 315টি সড়ক দুর্ঘটনায় 322 জন নিহত হয়েছে আর আহত হয়েছেন 826 জন। এমনই তথ্য তুলে ধরেছে যাত্রী কল্যাণ সমিতি। বরাবরের মতো এবারও দুর্ঘটনায় আক্রান্ত যানবাহনের মাঝে মোটরসাইকেল শীর্ষে। শুধু এই যানবাহনেই যাত্রার সময় 151 জন নিহত হয়েছে। গেলবারের তুলনায় চলতি বছর দুর্ঘটনার সংখ্যা 21% কমেছে, এই তথ্যও জানায় যাত্রী কল্যাণ সমিতি। প্রিয়জনের সাথে আনন্দ ভাগাভাগি করতে প্রতি ঈদেই লাখ লাখ মানুষ বিভিন্ন জেলা থেকে নির্ধারিত গন্তব্যে যাতায়াত করেন। তবে এমন যাত্রা সবার জন্য সুখকর হয় না। চলতি ঈদুল ফিতরেও ঘটেনি ব্যতিক্রম।
যাত্রী কল্যাণ সমিতির হিসেবে ২৪ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত সড়ক, নৌ ও রেলপথে দুর্ঘটনা হয়েছে ৩৪০টি, যাতে ৩৫২ জন নিহত এবং ৮৩৫ জন আহত হয়েছে। সংগঠনটির দেয়া তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় প্রতি বছরের মতো এবারও দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে ১৫১ জন। আঞ্চলিক সড়কে অটোরিকশার জন্য বেড়েছে দুর্ঘটনার সংখ্যা। দুর্ঘটনার সার্বিক তথ্য তুলে ধরতে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করা হয়। জানানো হয়, অন্তর্বর্তী সরকারের উদ্যোগের পাশাপাশি রাজনৈতিক প্রভাব কম থাকায় গত বছরের তুলনায় কমে এসেছে দুর্ঘটনা। বিগত ২০২৪ সালের ঈদুল ফিতরে ৩৯৯টি সড়ক দুর্ঘটনায় ৪০৭ জন নিহত হয়েছিল এবং ১৩৯৮ জন আহত হয়েছিল। বিগত বছরের সাথে তুলনা করলে এবারের ঈদে সড়কে দুর্ঘটনায় ২১.০৫%, প্রাণহানি ২০.৮৮%, আহত ৪০.৪১% কমেছে। ফাঁকা সড়কে যানবাহনের অতিরিক্ত গতি অনেক দুর্ঘটনার কারণ বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। মুখোমুখি সংঘর্ষ ও নিয়ন্ত্রণ হারানোর প্রবণতাও বৃদ্ধি পেয়েছে। সরকারের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা, বিআরটিএ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হাইওয়ে পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রম ছিল এবার যাত্রীবান্ধব ও দৃশ্যমান। যাত্রী সাধারণ অসংগঠিত ও সচেতন না হওয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য, পথে পথে যাত্রী হয়রানি চরমে পৌঁছেছিল। দীর্ঘ ছুটির প্রবণতা বজায় রাখার পাশাপাশি সড়কে ৩ চাকা ও ২ চাকার বাহন নিয়ন্ত্রণ করতে পারলে দুর্ঘটনার সংখ্যা আরও কমে আসবে, এমনই জানানো হয় সংবাদ সম্মেলনে। আইন শৃঙ্খলা বাহিনীর একটা আন্তরিকতা ছিল। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ ভারতের মধ্যকার যে সম্পর্ক রয়েছে আগামীতে তা আরও উন্নত হবে, এমনটাই বলেছেন ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার। দুপুরে হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন তিনি। পরে সীমান্তের 0 পয়েন্টে কর্মরত বিজিবি, বিএসএফ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। এরপর পানামা পোর্টের সভাকক্ষে কাস্টমস কর্মকর্তা, সিএনএফ এজেন্ট ও আমদানি রপ্তানিকারক ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভায় অংশ নেন মনোজ কুমার। তিনি বলেন, দুই দেশের ভিসা জটিলতার বিষয়টি দ্রুততম সময়ের মধ্যে সমাধান করা হবে। সেই সাথে বন্দরে পণ্য আমদানি রপ্তানি সমস্যা নিরসনে ভারতের ব্যবসায়ী সহ সংশ্লিষ্টদের সাথে আলোচনার আশ্বাস দেন তিনি। যে রিলেশন আছে ভারত বাংলাদেশের, যে রিলেশন আছে টু পিপল সেন্ট্রিক রিলেশন আছে, পাবলিক সেন্ট্রিক রিলেশন আছে। রিলেশন আশা করি আর প্রগাঢ় হবে। হবিগঞ্জে এক দিনমজুরকে হত্যা মামলার রায়ে 4 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ইমরান মিয়া, সোলেমান, জাহেদ মিয়া ও আবুল হোসেন। মামলায় বলা হয়, 2006 সালে মাধবপুর উপজেলার দিনমজুর ছাবু মিয়ার স্ত্রী 3 সন্তান রেখে পালিয়ে ইমরানকে বিয়ে করেন। এ নিয়ে ছাবু মিয়ার সাথে বিরোধ তৈরি হয় ইমরানের। এরই জেরে 2009 সালে ছাবু মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে ইমরান সহ কয়েকজন। পরে নিহতের ভাই বাদী হয়ে মাধবপুর থানায় 5 জনের বিরুদ্ধে মামলা করেন। দুপুরে আসামিদের 4 জনকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে 50,000 টাকা করে জরিমানা করা হয়। অন্য আরেক আসামি মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সাবুর বউকে একজন আসামি নিয়ে যায়, পরে সাবুকে নিয়ে হত্যা করে এই হত্যার মামলায় 4 জনের ফাঁসির রায় অতিরিক্ত দায়রা 2-এ আজকে হয়েছে এবং আমি মামলা পরিচালনা করছি। অবৈধ দখলদারদের কবলে পড়েছে নাটোরের ঐতিহ্যবাহী রাজবাড়ি। স্থায়ী বসতি গড়েছেন অনেকে। রয়েছে ভূমি অফিস, দোকানপাট সহ নানা স্থাপনা। এতে হারাচ্ছে জৌলুস, ক্ষুব্ধ দর্শনার্থী সহ এলাকাবাসী। বিস্তারিত জানাচ্ছেন নাজমুল হাসান। রানী ভবানীর রাজবাড়ি নাটোর শহরের বঙ্গজল এলাকায় 120 একর জায়গায় নির্মিত। দর্শনীয়, নান্দনিক, সাক্ষী ইতিহাস ঐতিহ্যের। তবে ধীরে ধীরে জৌলুস হারাচ্ছে ঐতিহাসিক স্থাপনাটি। বড় একটা অংশ জুড়েই বাড়িঘর। দেখা মিলল নাটোর জসকোটের এক সময়ের জারিকারক ফজলুর রহমানের। নিজ বাড়ি ভাড়া দিয়ে রাজবাড়িতেই দীর্ঘদিন ধরে 10 সদস্যের পরিবার নিয়ে থাকছেন তিনি। 40-45 বছর ধরে আছি, জারিকারক পোস্টে ছিলাম না। বাড়ি তো পরে আমি কিনেছি,
বাড়ি পরে কিনছি, এখানে থাকাকালীন বাড়ি কিনেছি। যুগের পর যুগ ধরে বসবাস করছেন জেলা প্রশাসক কার্যালয়ের ড্রাইভার, বিভিন্ন দপ্তরের অফিস সহায়ক, মালি ও গার্ড, নৈশ প্রহরী, ইলেকট্রিশিয়ান, চা বিক্রেতা সহ অন্তত 20টি পরিবার। টিনশেড বাড়িও করেছেন কেউ কেউ। এখানে 40 বছর হলে আছে। আমার হাজবেন্ড আছে, আমার ভাসুর আছে, আমার মেজো যা আছে। স্বামী হলো সাইফুল, গেটে থাকে, চাকরি করে, আর আমরা এখানে থাকি। আশ্রয়ের ঘর আমরা পাইনি, কখনো আবেদন করেছিলাম কিন্তু এখনো হয়নি। আমার বাড়ি সিংড়াতে, জমি আছে তো সিংড়াতে, এখানে কিছু নেই। রাজবাড়ির মূল জায়গাতেই গড়ে উঠেছে ভূমি অফিস, সরকারি কর্মকর্তাদের কোয়ার্টার, দোকানপাট, পিকনিকের রান্না করার স্থান সহ বিভিন্ন স্থাপনা। এতে ক্ষুব্ধ, হতাশ এলাকাবাসী আর দর্শনার্থীরা। কিছু মানুষ আছে স্পেসিফিক, তাদের নিজস্ব বাসা আছে এবং তারা ওই বাসাগুলোকে ভাড়া দিয়ে এখানে কিছু সুবিধা, সরকারি সুবিধা নেওয়ার জন্য এখানে বসবাস করতেছে। অবৈধ দখলদারির কারণে এখানে অনেক পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা যারা পর্যটক, আমি নরসিংদী থেকে আসছি, আমাদের এখানে ঝুঁকির মতো মনে হয়। আমরা চাই নতুনভাবে, সুন্দরভাবে এটা সংস্কার হবে। অবৈধ স্থাপনা উচ্ছেদে 2020 সালের 29 নভেম্বর জেলা প্রশাসন বরাবর চিঠি দিয়েছিল প্রত্নতত্ত্ব অধিদপ্তর, তবে ব্যবস্থা নেওয়া হয়নি এখনো। আইন ও বিধি মোতাবেক যে ব্যবস্থা গ্রহণ করার বিধান রয়েছে সে অনুযায়ী আমাদের কার্যক্রম চলছে। এটি একটু সময় সাপেক্ষ ব্যাপার। স্থানীয়ভাবে প্রশাসনের সঙ্গে বিভিন্ন ধরনের ব্যবস্থাপনার মাধ্যমে আমরা এগুলো সমস্যার সমাধান করে ফেলি, এখানকার বিষয়গুলো সমাধান হয়ে যাবে, এটা থাকবে না। রাজবাড়ির পুরো এলাকাটি রানী ভবানীর কেন্দ্রীয় উদ্যান বা যুব পার্ক হিসাবে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে, আর ভবনগুলো তদারকি করছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। কিশোরগঞ্জে পুরাতন ব্রহ্মপুত্র এখন ধুধু বালুচর। স্থানীয়রা বলছেন 70-এর দশকে ফারাক্কা বাঁধ নির্মাণের পর থেকেই দুর্দশার শুরু। তার উপর যোগ হয়েছে খনন কাজে গাফিলতি আর তীর দখলের হিড়িক। কিশোরগঞ্জের বুক চিরে বয়ে চলেছে ব্রহ্মপুত্র। বিশ্বাস করা কঠিন, এই নদেই একসময় চলত বড় বড় লঞ্চ, স্টিমার। তবে দখল দূষণে জৌলুস হারিয়েছে এই স্রোতস্বিনী, জেগে উঠেছে ধুধু বালুচর। ভালো নেই ব্রহ্মপুত্রের শাখা নদীগুলোও। নাব্য সংকটের কারণে স্বরূপ হারিয়েছে সবকটি, কমেছে পানি ধারণ ক্ষমতা। অথচ এই নদকে ঘিরেই গড়ে উঠেছিল ব্যবসা প্রতিষ্ঠান, চাষাবাদেও মিলত প্রয়োজনীয় পানি। এখন প্রবাহ না থাকায় ভরা মৌসুমেও শুকনো থাকে নদীর বুক। পুরো সময় দেখছি ব্রহ্মপুত্র নদী, স্টিমার যাইতো, জাহাজ যাইতো। ছোটকাল থেকেই দেখেছি যে এই নদী অনেক গভীরতা ছিল এবং পানি নাব্যতা অনেক ছিল। স্থানীয়রা বলছেন 70-এর দশকে ফারাক্কা বাঁধ নির্মাণের পর থেকেই দুর্দশা শুরু। এর উপর যোগ হয়েছে খনন কাজে গাফিলতি আর তীর দখলের হিড়িক। ফারাক্কা বাঁধের কারণে এখন আমাদের এই নদীর মধ্যে আপনার একবারে শুকনো অবস্থা হয়ে গেছে। বড় বড় মাছ মারতে এখন নদী শুকায়া একেবারে ডুবাল হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে জেলার নদ নদী পুনর্খননে কাজ শুরু হয়েছে। শাখা নদী খনন শেষেই শুরু হবে মূল নদ খননের কাজ। পুরাতন ব্রহ্মপুত্র নদীতে ড্রেজিং কাজটি যখন সমাপ্ত হবে, বিএডব্লিউটিএ কর্তৃক যেটি চলমান রয়েছে, তৎপ্রেক্ষিতে কিন্তু এই প্রধান নদী থেকে যে শাখা নদীগুলো উৎপন্ন হয়েছে সেই নদীগুলোতে পানি প্রবাহ ফিরে আসবে এবং তৎপ্রেক্ষিতেই আমরা এই শাখা নদ নদীগুলোকে পুনরুদ্ধার কল্পে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারব। উপযুক্ত খনন কাজের মাধ্যমে ব্রহ্মপুত্র নদের নাব্যতা ফিরিয়ে নদটিকে রক্ষা করার দাবি সকলের। জারিন অর্নি, যমুনা নিউজ। ভাষাঞ্চরকে হাতিয়া থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়েছে ঢাকাস্থ হাতিয়াবাসী। জাতীয় প্রেস ক্লাবের সামনে হাতিয়া দ্বীপ সমিতি ও বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে হাতিয়া দ্বীপ সমিতির সভাপতি ডাক্তার জাহিদুল আলম বলেন, একটি মীমাংসিত বিষয়কে সামনে এনে আঞ্চলিক বৈষম্য এবং সংকট সৃষ্টি করা হচ্ছে। ঐতিহাসিকভাবে ভাষাঞ্চরকে নোয়াখালী জেলার হাতিয়া থানার অন্তর্গত উল্লেখ করে তারা বলেন, নতুন করে এটি সন্দ্বীপের সঙ্গে সংযুক্ত করার ষড়যন্ত্র চলছে। প্রতিনিধিরা অভিযোগ করেন, সন্দ্বীপের বাসিন্দা এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফাউজুল কবির খান বৈষম্য সৃষ্টি করে হাতিয়ার জনগণকে বঞ্চিত করছে। নদী ভাঙনের ফলে দূরত্ব সৃষ্টির আগ পর্যন্ত সন্দ্বীপও নোয়াখালীর অন্তর্ভুক্ত ছিল। তাই ভাষাঞ্চর যেন হাতিয়া থেকে বিচ্ছিন্ন করা না হয় সেদিকে দৃষ্টি রাখতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তারা। পাশাপাশি আইনি লড়াইও চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। হাতিয়া এবং সন্দ্বীপের মধ্যে সুন্দর
1929 সালের সঠিক সিএস ম্যাপ, 1954 সালের নোয়াখালী জেলা সন্দ্বীপ থানা পৃথকীকরণ আদেশ ও এর সুস্পষ্ট ভৌগোলিক বিভাজন, 2016-17 সালের ভাষাঞ্চরের দিয়ারা জরিপ ও ম্যাপ এবং হাতিয়া ও সন্দ্বীপ জেলার সর্বশেষ ম্যাপ পর্যালোচনা না করে শুধু অনুমান নির্ভর বিকৃত সিএস ম্যাপ ও গুগল ম্যাপের উপর ভিত্তি করে প্রতিবেদন দাখিল করায় আমরা হাতিয়াবাসী হতাশ ও সংক্ষুব্ধ। নরসিংদীতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করল রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ। সকালে নরসিংদী রেলওয়ে স্টেশনের পাশে বটতলা এলাকায় অভিযান চালানো হয়। রেলওয়ের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন ভূসম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ। তিনি জানান, অনেকদিন ধরে অবৈধ স্থাপনাগুলো গড়ে তোলা হয়। এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ও প্রশাসনিক কর্মকর্তারা। সকাল 11টা থেকে আমরা উচ্ছেদ অভিযান শুরু করেছি। আজ এবং আগামীকাল আমাদের এই উচ্ছেদ প্রোগ্রাম চলবে। যদি আজ সমাপ্ত হয় তাহলে তো হয়ে গেল, না হলে পরবর্তীতে আরও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। যশোর চৌগাছায় রিক্তা খাতুন নামে এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার ঢেকিপোতা এলাকায় নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এক প্রতিবেশী সকালে রিক্তার বাসায় যায়। দরজা খোলা পেয়ে ভিতরে ঢুকে বিছানার পাশে রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। স্থানীয়দের অভিযোগ, পারিবারিক কলহের জেরে স্বামী ও ছেলের সাথে বাকবিতণ্ডা হয় রিক্তার। ঘটনার পর থেকেই তারা দুজন পলাতক। এদিকে পাবনার সাঁথিয়ায় এক কাঠ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে ড্যামরা আতাইকুলা সড়কের হাজির বটতলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্বজনরা জানায়, গত বিকেলে ব্যবসায়িক কাজে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন জাহিদুল মোল্লা। সকালে কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। নোয়াখালীর বেগমগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার রাতে চৌমুহনী পৌরসভা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুটি বাবা মায়ের সাথে একটি ভাড়া বাসায় থাকে। অভিযুক্ত আহসানুল কবির তাদের প্রতিবেশী। ভুক্তভোগীর বাবা মা অফিসে গেলে সুযোগ বুঝে নিজ রুমে নিয়ে ধর্ষণ করে কবির। এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে উদ্ধার করে। অভিযুক্ত কবিরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। শিশুটিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়মনসিংহে চিড়িয়াখানায় মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে একটি ভাল্লুক। শরীরে ধরেছে পচন, গায়ে গভীর ক্ষত। অস্বাস্থ্যকর পরিবেশ আর অযত্ন অবহেলায় দীর্ঘদিন থাকার কারণে ভাল্লুকটির অবস্থা গুরুতর। শুধু ভাল্লুক নয়, চিড়িয়াখানার 19 প্রজাতির 114টি বন্যপ্রাণীর অবস্থাও শোচনীয়। যমুনার ক্যামেরায় ধরা পড়েছে প্রাণীদের দেয়া পচা বাসি খাবারের চিত্র। এদিকে ভাল্লুকের অসুস্থতার খবরে চিড়িয়াখানায় পরিদর্শন করেছেন বন অধিদপ্তরের কর্মকর্তারা। ময়মনসিংহ জয়নুল আবিদিন পার্কে সিটি কর্পোরেশনের বরাদ্দের জায়গায় এই মিনি চিড়িয়াখানা। ভিতরে প্রবেশের পর সবার চোখ আটকে যায় ভাল্লুকের খাঁচায়। বেশ কিছুদিন আগে আহত হবার পর ভাল্লুকটির শরীরের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়। এরই মধ্যে পচে গলে অর্ধেক হয়ে গেছে একটি পা। যন্ত্রণায় কাতরাচ্ছে সারাক্ষণ। অভিযোগ আছে, চিড়িয়াখানা কর্তৃপক্ষের উদাসীনতায় যথাযথ চিকিৎসা পায়নি অসহায় প্রাণীটি। মানুষ দেখে এগিয়ে যায় ভাল্লুকটি। বুকের গভীর ক্ষতস্থান দেখিয়ে হয়তো বলার চেষ্টা করে, রক্ষা করো আমায়। এখানে বন্য পশুদের এনে ছোট ছোট খাঁচার মধ্যে রাখা হয়েছে। তাদের পর্যাপ্ত খাবার, চিকিৎসা বা থাকার জন্য যে পরিবেশটা দরকার, এটা কিছুই নাই। চিড়িয়াখানা তারা দেখছি, কিন্তু মানুষের চিড়িয়াখানার মান খুব খারাপ। এটা পরিচর্যা নাই, ঠিক মতো খাবারের মানও ভালো না। কিন্তু যারা দেখভাল করছেন তাদের দাবি কোনো সমস্যা নেই, যত্ন হচ্ছে ঠিক মতোই। কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ছাড় আসছে, সেও এসে বলছে সে ওষুধ দিচ্ছে, তাদের ওষুধও ট্রিটমেন্ট চলতেছে। আমরা সার্বিক চেষ্টা করতেছি, যতক্ষণ আছে অতটুকু আমরা চেষ্টা করি যে এটাকে ভালো রাখার জন্য। এদিকে কাঠ গণেশ পাখিটি যেন খাঁচা ভাঙার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেখা গেল তাকে দেয়া হয়েছে পচা বাসি খাবার। তবে প্রাণীদের এমন খাদ্য দেওয়ার অভিযোগ মানতে নারাজ সংশ্লিষ্টরা। এইভাবে কি খাবার দেওয়া যাচ্ছে যে পচা বাসি? না না না, পচা বাসি না, এগুলো আপনার দেওয়া হয়েছে সকালবেলায়। তো এখন তো প্রায় 12টা বাজে গেছে, এখন 2টার সময় আবার এগুলো নতুন করে পরিষ্কার করে আবার নতুন করে করবে আর কি, নতুন করে খাবার দেওয়া হবে। এই কাঠ গণেশটি কোনোদিনই এই লোহার খাঁচা ভেঙে বের হতে পারবে না, যেমন আমরা পারি না ভালো মানুষ হতে।
যেহেতু রাষ্ট্রের ইচ্ছায় তাদের বন্দী বানানো হয়েছে, সেহেতু এইসব পশুদের সুরক্ষার দায়িত্ব রাষ্ট্রের, বলছেন সংশ্লিষ্টরা। মঙ্গলবার অসুস্থ ভাল্লুকের ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। টনক নড়ে বন অধিদপ্তরের। ঢাকা থেকে কর্মকর্তারা ছুটে আসেন এই চিড়িয়াখানায়, কিন্তু কিছু পশু পাখি উদ্ধার করে নিয়ে গেলেও অবহেলাকারীদের কাছেই রেখে যাওয়া হয় মৃত্যুশয্যায় থাকা ভাল্লুকটিকে। আমাদের বন বিভাগের মনিটরিং প্রত্যেক মুহূর্তেই থাকবে এবং যিনি ডাক্তার আছেন ওই ডাক্তারকেও আমরা আমাদের তত্ত্বাবধানে মানে ওনার সাথে আমাদের অল টাইম কন্টিনিউ যোগাযোগ থাকবে। অভিযানে 114টি বন্যপ্রাণীর মধ্যে 48টি জব্দের পাশাপাশি সিলগালা করা হয়েছে চিড়িয়াখানাটি। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। ব্যক্তিগত উদ্যোগে বিশাল এক সংগ্রহশালা গড়ে তুলেছেন যশোরের লুৎফর রহমান লুলটু। শহরের বিমানবন্দর সড়কে নিজ বাড়িতে জড়ো করেছেন প্রাচীন নানা সামগ্রী। জমিদারি তলোয়ার থেকে শুরু করে বিভিন্ন সময়ের ক্যামেরা, টেলিফোন, ডাকটিকিট কি নেই। সংগ্রহশালাটিকে জাদুঘরে রূপান্তরের ইচ্ছা এই সংগ্রাহকের। শত বছরের স্মৃতিচিহ্ন দিয়ে সাজানো লুলটুর সংগ্রহশালা। আমার কাছে ক্যামেরা আছে পৃথিবীর বিভিন্ন দেশের প্রায় 100 উপরে, আর টোটাল বিভিন্ন ওই একই কোম্পানি মিলে 200-র উপরে ক্যামেরা আছে। 3 দশকের বেশি সময় ধরে দুর্লভ সব সামগ্রী খুঁজে খুঁজে জড়ো করেছেন এই প্রবীণ। এটা 16 শতাব্দী, 15ম শতাব্দীর, এগুলো সব করা 2000 বছর আগের। যেরকম এগুলো থেকে ট্র্যাকাটা বলে, ট্র্যাকাটা পাশাপাশি এটা হচ্ছে লেখা আছে, আপনারা দেখেন এটা শিলালিপি অনেক সময় বলে থাকেন। মোগল সাম্রাজ্য কিংবা ইন্দো গ্রিক যুগের জিনিসপত্র খুঁজে পাওয়া যাবে যশোরের এই বাড়িটিতে। পাথরের হুকা, পিতলের হুকা, কাঠের হুকা, নারকেলের হুকা, মাটির হুকা, এটা হচ্ছে মাটির হুকা। বিভিন্ন প্রজন্মের টেলিফোন, টাইপ মেশিনও বাদ যায়নি লুলটুর সংগ্রহ থেকে। নারীদের ব্যবহৃত ধাতব গহনা, আছে টেরাকোটার শিল্পকর্ম। টেরাকোটার জিনিসগুলো এগুলো বইতে পড়া, কিন্তু এখানে বাস্তব যে লাইফ দেখা, এই সৌভাগ্যটা আমার হয়েছে এখানে এসে। আমাদের আগামী প্রজন্মকে অতীতের সাথে যে শিক্ষাকে জুড়ে দেওয়া, এই যে কাজটা করছে, এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। যেগুলো আমরা সচরাচর জাদুঘরে না গেলে দেখতে পাই না, সেগুলো আমার নিজের বাসায় আমার নিজের বাবাই এগুলো সংগ্রহ করে রেখে দিচ্ছে। এগুলো আসলে গর্বের একটা বিষয়। সংগ্রহশালাটিকে জাদুঘরে রূপান্তরের ইচ্ছা শৌখিন সংগ্রাহকের। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাওয়া ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে চান নতুন প্রজন্মের কাছে। পরবর্তী প্রজন্ম যারা আসবে, আমাদের পূর্বপুরুষরা কি ব্যবহার করত জানতে পারবে না। সেই থেকে শুরু করলাম এন্টিক্স, যা আমাদের পুরাতন যেসব জিনিসপত্র ব্যবহার হতো সেটা সংগ্রহ শুরু করলাম। সে ব্রিটিশ আমলে, তার আগে রাজা বাদশাদেরও ব্যবহার জিনিস অনেক কিছু আমার সংগ্রহে আছে। এ বিষয়ে পরিকল্পনা আছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। গণপূর্ত বিভাগ থেকে এটার কি পরিমাণ খরচ লাগতে পারে, এবং যেহেতু আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় এটা দেখভাল করে, আমরা সেই মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে এটা যদি সংগ্রহ করা যায়, তাহলে তাদেরকে দিয়েই আমরা এই যশোরের একটা সংগ্রহশালা আমরা তৈরি করতে পারবো। বেসরকারি একটি সংস্থায় চাকরি করতেন লুলটু। দেশের প্রত্যন্ত এলাকায় ঘুরে সংগ্রহ করা সামগ্রী থেকে গড়ে উঠেছে বিশাল সম্ভার। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের আয়োজনে।